হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ভারতের হরিয়ানা রাজ্যের মনীষা নামের একটি মেয়ের মর্মান্তিক কেস নিয়ে, যেটা নিয়ে বর্তমান সময়ে তুমুল প্রতিবাদ চলছে। এই মেয়েটিকে ভালো করে দেখুন। মেয়েটির নাম মনীষা সিং। এই ১৯ বছর বয়সী মেয়েটিকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেটা আপনার কল্পনারও বাইরে। এই শান্ত মেয়েটিকে জানতো যে তাকে এত কষ্ট পেয়ে যন্ত্রণাদায়কভাবে তাকে জীবন দিতে হবে। লোমহর্ষক এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। ২০২৫ সালের ১১ই আগস্ট হঠাৎ মেয়েটি নিখোঁজ হয়ে যায় এবং ২ দিন পর অর্থাৎ ১৩ই আগস্ট একটি মাঠে মেয়েটির বডি এমনভাবে পাওয়া যায় যা দেখে সবারই হুঁশ উড়ে যায়। এই মেয়েটি এক দরিদ্র পরিবারের সন্তান ছিল, যার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। সহজ সরল একটি মেয়ে ছিল মনীষা সিং। ভারতের হরিয়ানা রাজ্যের বিভানি জেলার সিংহানি নামে একটি গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করত মনীষা। সে দরিদ্র পরিবারের এক সহজ সরল মেয়ে ছিল। দরিদ্র বাবার পাশে দাঁড়াতে সে ওই গ্রামেরই একটি কিডস স্কুলে শিক্ষকতা করত। প্রতিদিনের মতো ২০২৫ সালের ১১ই আগস্ট সে বাচ্চাদেরকে পড়াতে স্কুলে গিয়েছিল। মনীষা কেবল 12 পাশ করেছিল। তার স্বপ্ন ছিল যে সে একজন নার্স হবে এবং তার পরিবারের সচ্ছলতা নিয়ে আসবে। তাই ১১ই আগস্ট সে স্কুলের কাজ শেষ করে দুপুর ১টা বেজে ৫৮ মিনিটে পাশেই একটি মেডিকেল কলেজে গিয়েছিল নার্সিং ফর্ম আনতে। এই একমাত্র সিসিটিভি ফুটেজ যেখানে মনীষাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কিন্তু সে কি জানতো যে তার এই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না? এরপর তার জন্য কি ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে? মনীষা বাড়িতে জানিয়ে দিয়েছিল যে আজকে স্কুল শেষে সে ফর্ম আনতে কলেজে যাবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও মনীষা আর বাড়ি ফেরেনি। তাই বাড়ির লোকজন খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে মেয়েটা কোথায় গেল। মনীষার পরিবার মনীষা যে স্কুলে পড়াতো সেই স্কুলে খোঁজ নিয়েও জানতে পারে যে মনীষা আইডিয়াল কলেজে গেছে ফর্ম আনতে। এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তবু মনীষার কোনো খোঁজ নেই। তাই মনীষার পরিবারও বিভিন্ন জায়গায় মনীষাকে খোঁজা শুরু করে। এর মধ্যেই সন্ধ্যা ৬টার দিকে মনীষার ফোন থেকে মনীষার বাবার ফোনে একটি কল আসে। মনীষার বাবার নাম সঞ্জয় সিং। ১০ সেকেন্ড মতো কলটি স্টে করে কলটি কেটে যায়। এই ১০ সেকেন্ডে মনীষার কোনো আওয়াজ শোনা যায় না। এরপর মনীষার বাবা তাকে কল ব্যাক করলে মনীষার ফোনটি বন্ধ দেখায়। এরপর থেকেই মনীষার ফোন সুইচ অফ। তারপর মনীষার বাবা বাড়িতে ফোন দেয়, কিন্তু বাড়ি থেকে তাকে জানায় যে মনীষা এখনও বাড়িতে আসেনি। এই কথা শুনে মনীষার বাবার মনে ভয় ঢুকে যায় যে তার মেয়ে মনীষা কোনো বিপদে পড়েনি তো। তাই সে দ্রুত আইডিয়াল কলেজে চলে যায়, যেখানে মনীষা ফর্ম আনতে গিয়েছিল। মনীষার বাবা সঞ্জয় সিং কলেজের গার্ডকে জিজ্ঞাসা করে যে এখানে মনীষা নামে কোনো মেয়ে কি এসেছিল। গার্ড তখন বলে দেয় যে না, এই নামে এখানে কোনো মেয়ে আসেনি। কলেজের রিসিপশনে গিয়েও একই জবাব পায় মনীষার বাবা। কিন্তু একটি জিনিস মনীষার বাবা খেয়াল করে যে রিসিপশনে যে ৩টি ছেলে বসেছিল তারা সবাই নেশাগ্রস্ত ছিল। এটা দেখে মনীষার বাবা একটু ঘাবড়ে যায় এবং ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে ডেকে নিয়ে আসে। এরপর পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু তারা কলেজের সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় না। এতে পুলিশ তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর মনীষার বাবা সঞ্জয় যখন মনীষার মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে যায়, তখন পুলিশ মনীষার মিসিং রিপোর্ট না লিখে উল্টে মনীষার পরিবারকে বলে যে মনীষা হয়তো কারোর সাথে পালিয়ে গেছে অথবা কোনো বন্ধুর সাথে পিকনিক করতে গেছে, ২ দিন পর চলে আসবে। এসব ফালতু মার্কা কথাবার্তা বলে পুলিশ মনীষার বাবাকে ফিরিয়ে দেয়। এতে মনীষার বাবা নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। তারপর আবার পরের দিন মানে ১২ই আগস্ট সকালে মনীষার বাবা আবার লোহারো পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেদিনও তারা সারাদিন বিভিন্ন তালবাহানা করে অবশেষে সন্ধ্যার দিকে তারা মনীষার মিসিং রিপোর্ট লেখে। এরপর পুলিশ আইডিয়াল কলেজে যায় সিসিটিভি ফুটেজ চেক করতে, কিন্তু তখনও ওই কলেজের স্টাফ জানিয়ে দেয় যে তারা সিসিটিভি ফুটেজ দেখাবে না। এতে পুলিশ কোনো রকম কোনো স্টেপ না নিয়ে বরং ওখান থেকে চলে আসে এবং মনীষার ফোনের লাস্ট লোকেশনও তারা চেক করার প্রয়োজন মনে করে না। এরপর ১৩ই আগস্ট পুলিশ স্টেশন থেকে মনীষার বাবার কাছে কল আসে যে আইডিয়াল কলেজ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ক্ষেতের ভিতর একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এই কথা শুনে মনীষার বাবার অন্তর ভেঙে যেন চুরমার হয়ে যায়, আর সে প্রার্থনা করতে থাকে যেন ওইটা তার মেয়ের লাশ না হয়। কিন্তু আনফর্চুনেটলি ওইটা মনীষারই লাশ ছিল। মনীষার বাবা সঞ্জয় ওইখানে লাশ শনাক্ত করতে গিয়ে দেখে তার মেয়ে মনীষা এমনভাবে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে যা বর্ণনা করাও অসম্ভব। বডি দেখে মনে হচ্ছিল তার চেহারার উপর অ্যাসিড মারা হয়েছে। তার চোখ দুইটাও গায়েব ছিল। তার মুখমণ্ডলে কোনো চামড়া ছিল না। মুখের সব মাংস গলে গিয়েছিল। মনীষার গলাও প্রায় গায়েব ছিল।
গলার সামান্য একটু অংশ দেহ আর মাথার সাথে যুক্ত ছিল, কিন্তু বাকি কাঁধ থেকে পা পর্যন্ত পুরো বডি ভালো ছিল। মনীষার মৃত্যুর খবর পুরো গ্রামে বাতাসের মতো ছড়িয়ে পড়েছিল। মনীষার মৃতদেহ যেই লোকই দেখছিল তারই মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে মনীষার এমন অবস্থা কোন অমানুষ করেছে। মনীষার মৃত্যুর খবর শুনে ওইখানে প্রচুর মানুষের ভিড় জমে যাচ্ছিল এবং লোকজন ক্ষোভে ফেটে পড়ছিল। তাই পুলিশ দ্রুত ওই জায়গা সিল করে মনীষার বডিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। লোকজনের ক্ষোভের কারণ ছিল যে পুলিশ যদি সময় মতো মনীষার ব্যাপারে খোঁজ খবর চালাতো তাহলে আজ হয়তো মনীষা বেঁচে থাকতো। এবার আসি মনীষার পোস্টমর্টেমের বিষয়ে। মনীষার বডিকে 2 বার পোস্টমর্টেম করা হয়েছে। 2 বারই মনীষার পোস্টমর্টেমে এমন কিছু বলা হয়েছে যার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না, না মনীষার পরিবার আর না হরিয়ানার মানুষজন। পোস্টমর্টেমে তো মনীষার কেসের চিত্রই পাল্টে দিয়েছে। ক্ষেতের ভিতর যারাই মনীষার বডি প্রথম দেখেছিল তারাই ধারণা করেছিল যে মনীষাকে প্রথমে রেপ করে তারপর তাকে টর্চার করে হত্যা করা হয়েছে, কিন্তু প্রথম পোস্টমর্টেমে বলা হয়েছে তাকে রেপ করা হয়নি। মনীষার সালোয়ারের ফিতা খোলা ছিল এবং সালোয়ার ফাটা ছিল, ধস্তাধস্তির চিহ্নও ছিল, কিন্তু মনীষার কাপড় অথবা বডিতে কোনো সিমেন্ট পাওয়া যায়নি। তাই বলা হয়েছে তাকে রেপ করা হয়নি, বরং বলা হয়েছে মনীষা নিজেই নাকি আত্মহত্যা করেছে। মনীষার শরীরে কীটনাশক পাওয়া গেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট দেখে মনীষার পরিবার এবং সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়ে আর মনীষার ন্যায় বিচারের জন্য প্রতিবাদ শুরু করে। এতে সরকার জনগণকে থামানোর জন্য মনীষার বডিকে আরেকবার পোস্টমর্টেম করার নির্দেশ দেয় এবং কিছু পুলিশকে ট্রান্সফার করে আর কিছু পুলিশকে সাসপেন্ড করে এবং ইন্টারনেট ব্যান করে দেয়। তারপর 16ই আগস্ট রোহতাক পিজিআইয়ে মনীষার বডি আরেকবার পোস্টমর্টেম করা হয়। এবার এই পোস্টমর্টেম রিপোর্ট তো আরও আজগুবি। এখানেও সিমেন্ট না পাওয়ার কারণে রেপের অ্যাঙ্গেলকে বাদ দেওয়া হয়েছে। মনীষার মুখ ও গলার বর্ণনাতে বলা হয়েছে কোনো জীবজন্তু তাকে আক্রমণ করেছে। তার পেটের অর্গান মানে ইউটেরাস, ওভারি, কিডনি সব গায়েব হয়ে গেছে। কিন্তু যখন মনীষার বডি পাওয়া যায় তখন দেখা গিয়েছিল তার বডি পুরো ঠিক আছে। তাহলে অর্গান গায়েব হলো কি করে? রিপোর্টে বলা হয়েছে তার শরীরে কীটনাশক পাওয়া গেছে। মানে একটা মেয়ে বাড়ি থেকে এত দূর এসে মাঠের ভিতর কেন কীটনাশক অথবা বিষ পান করবে? আর জন্তু জানোয়ার তাকে আক্রমণ করলে শুধু মুখ আর গলার উপর কেন করবে? বডিতেও তো জখমের চিহ্ন থাকার কথা, জামা কাপড়ও ছেঁড়া ফাটা থাকার কথা, কিন্তু তেমন কিছুই ছিল না। তার পরনের জামা কাপড়ও ঠিক ছিল। পোস্টমর্টেমে বলা হয়েছে মনীষার হাঁটুতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু হাঁটুর ওই জায়গায় সালোয়ারে কোনো রকম কোনো ছেঁড়া বা দাগ নেই। আঘাতের সময় মনীষার পরনে যদি সালোয়ার থাকতো তাহলে হাঁটুর ওই জায়গায় সালোয়ারের ছেঁড়া অথবা দাগ থাকতো, কিন্তু সালোয়ার পুরো ক্লিন ছিল। এতে বোঝা যাচ্ছিল মনীষার মৃত্যুর আগে তার পরনের কাপড় খোলা হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, শুধুমাত্র সিমেন্ট না পাওয়ার কারণে রেপের এই অ্যাঙ্গেলকে বাদ দেওয়া হয়েছে। এবার আসি কীটনাশকের বিষয়ে। মনীষা যদি কীটনাশক খেত তাহলে আশেপাশে কোনো পয়জনের বোতল বা পেপার বা অন্য কিছু পাওয়া যেত, কিন্তু তেমন কিছুই ওইখানে ছিল না। মনীষার জুতা এমনভাবে পড়েছিল মনে হচ্ছিল কেউ জোর করে জুতা খুলে ফেলে রেখেছে। মনীষার বডি যেখানে পাওয়া গেছে সেখানে মদের বোতল এবং গাড়ির টায়ারের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু পুলিশ এইগুলোর ফরেনসিক টেস্ট করার প্রয়োজন মনে করেনি। অলরেডি মনীষার 2 বার পোস্টমর্টেম করা হয়েছে এবং 2টারই রিপোর্ট আলাদা আলাদা। কোনোটায় বলা হয়েছে মনীষা আত্মহত্যা করেছে, জন্তু জানোয়ার খেয়েছে। কোনোটায় বলা হয়েছে তার অর্গান গায়েব হয়ে গেছে। আবার কোনোটায় বলা হয়েছে মনীষার সালোয়ারের ফিতা খোলা ছিল, সালোয়ার ফাটা ছিল, ধস্তাধস্তির চিহ্ন ছিল। এর মানে মনীষা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। এতে বোঝা যাচ্ছে যে অপরাধী বা অপরাধীদের বাঁচাতে ইচ্ছে করেই মনীষার কেসটি ঘোলাটে করা হয়েছে। মনীষার আত্মহত্যার অ্যাঙ্গেলটি প্রমাণ করার জন্য পুলিশ 18ই আগস্ট মনীষার একটি সুইসাইড নোট প্রকাশ করে, কিন্তু মৃত্যুর 6 দিন পর পুলিশ হঠাৎ মনীষার সুইসাইড নোট কোথায় পেল? আর পেলেও সেটা ঘটনার দিন কেন দেখানো হয়নি? মানে মনীষার কেসটি যতটা পেঁচানোর দরকার ছিল ঠিক ততটাই পেঁচানো হয়েছে। এখন সরকার বলছে মনীষার আরও একবার পোস্টমর্টেম করা হবে, কিন্তু তাতে তেমন একটা লাভ হবে বলে মনে হয় না। কারণ প্রথম থেকেই এই কেসে এমন সব ফাঁকফোকর তৈরি করা হয়েছে, তাতে এখন যদি আসল অপরাধী ধরাও পড়ে তাহলে সে খুব সহজেই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে। তো সর্বশেষ আমাদের একটাই চাওয়া যে মনীষা যেন খুব দ্রুত ন্যায় বিচার পায়। মনীষার এমন মর্মান্তিক মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। তো এই কেসের ব্যাপারে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।
আর ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।